আজকে আমরা এমন একটা সমস্যা আর তার সমাধানের কথা বলবো যেটা শুনলে মনে হবে প্রায় অসম্ভব। চলুন শুরু করা যাক। স্ক্রিনে একটা সংখ্যা দেখা যাচ্ছে 20%। আপাত দৃষ্টিতে শুধু একটা সংখ্যা, তাই না? কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু এটাই। তো প্রশ্নটা হচ্ছে, এই 20% আসলে কি? এর মানে কি? আর এটার সাথে আমাদের আজকের টপিকেরই বা সম্পর্কটা কোথায়? ব্যাপারটা হলো, সারা দুনিয়ার মোট তেলের মানে প্রায় 5 ভাগের 1 ভাগ শুধুমাত্র একটা মাত্র সরু জলপথ দিয়ে যায়। আর ঠিক এখানেই লুকিয়ে আছে একটা বিশাল বড় ঝুঁকি। তো আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে দেখব এই বিপজ্জনক তেল সুপার হাইওয়েটা আসলে কি। তারপর এর বিকল্প হিসেবে যে বিশাল খাল বানানোর স্বপ্ন দেখা হচ্ছে সেটার কথা জানব। এরপর দেখব পাহাড় কেটে পথ বানানোটা কতটা কঠিন, আর এই প্রকল্পের রাজনৈতিক বাধাগুলোই বা কি। আর সবশেষে আমরা দেখব যে এই সমাধানটা নিজেই আবার নতুন কোনো ঝুঁকি তৈরি করে কিনা। চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক, সমস্যাটার গভীরে যাওয়া যাক। আর এই সমস্যাটার নাম হল হরমুজ প্রণালী। আচ্ছা, এই হরমুজ প্রণালীটা কি? এটা হলো ইরান আর ওমানের মাঝখানে একটা খুব সরু জলপথ। ভাবা যায় প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল এই পথটা দিয়েই আনা নেওয়া করা হয়। মানে পারস্য উপসাগর থেকে খোলা সমুদ্রে যাওয়ার এটাই একমাত্র রাস্তা। আর বিশ্বের সব বড় বড় তেল উৎপাদনকারী দেশগুলো কিন্তু এই একটা পথের উপরে নির্ভর করে আছে। এখানে একটা বিষয় দেখুন, পুরো প্রণালীটা কিন্তু 21 মাইল চওড়া, কিন্তু আসল জাহাজ চলাচলের যে লেন সেটা অবিশ্বাস্য রকম সরু, প্রতিদিকে মাত্র 2 মাইল। তার মানে একটু এদিক ওদিক হলেই, একটা সামান্য ভুলেই কিন্তু মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর অবস্থাটা দিন দিন আরও খারাপ হচ্ছে। এই এলাকাটায় সম্প্রতি উত্তেজনা এতটাই বেড়েছে যে প্রায় যুদ্ধজাহাজ টহল দিচ্ছে, তেল ট্যাঙ্কারের ইন্স্যুরেন্সের খরচ বেড়ে আকাশ ছুঁয়েছে, মাঝে মাঝে জাহাজ আটক বা ক্ষতির খবর আসে। মানে পরিস্থিতি এমন যে একটা ছোট ভুল বোঝাবুঝি থেকেই কিন্তু একটা বড়সড় যুদ্ধ লেগে যেতে পারে। তো এই যে এত ভয়, এত ঝুঁকি, ঠিক এখান থেকেই কিন্তু একটা অসাধারণ স্বপ্নের জন্ম হয়েছে, একটা বিশাল খাল বানানোর স্বপ্ন। চলুন এবার সেই স্বপ্নের গল্পটা শোনা যাক। আচ্ছা, একটু ভাবুন তো, কি হতো যদি জাহাজগুলোকে আর এই হরমুজ প্রণালী দিয়ে যেতেই না হতো, যদি এটাকে পুরোপুরি বাইপাস করার কোনো উপায় থাকতো? আর সেই উপায়টা কি? পরিকল্পনাটা হলো, ওমানের মুসান্দাম উপদ্বীপের ঠিক মাঝখান দিয়ে পাহাড় কেটে একটা বিশাল খাল তৈরি করা। তাহলে কি হবে? জাহাজগুলো পারস্য উপসাগর থেকে বেরিয়ে সরাসরি খোলা সমুদ্রে মানে আরব সাগরে চলে যেতে পারবে। হরমুজ প্রণালীকে ছোঁয়ারও দরকার হবে না। তো কারা সবচেয়ে বেশি এই প্রণালীটার ওপর নির্ভরশীল? দেখুন, সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, এই সব বড় বড় তেল উৎপাদনকারী দেশগুলো। এদের অর্থনীতি তো বলতে গেলে প্রায় পুরোটাই এই একটা জলপথের উপরই দাঁড়িয়ে আছে। কাজেই একটা বিকল্প পথের চিন্তাটা এদের কাছে যে কতটা আকর্ষণীয় তা তো বোঝাই যাচ্ছে। স্বপ্নটা তো বেশ দারুণ, তাই না? কিন্তু কাগজে কলমে যেটা এত সহজ শোনায়, বাস্তবতা কিন্তু তার থেকে অনেক অনেক কঠিন। চলুন এবার দেখি ইঞ্জিনিয়ারিংয়ের দিক থেকে এই কাজটা আসলে কতটা বড় একটা দুঃস্বপ্ন। মধ্যপ্রাচ্য বললেই আমাদের মাথায় কি আসে? ধু ধু মরুভূমি, তাই তো? কিন্তু মুসান্দাম উপদ্বীপ মোটেও সেরকম নয়। এটা কোনো সমতল মরুভূমি না, বরং এটা একটা ভীষণ বন্ধুর উঁচু নিচু পাহাড়ি এলাকা। মানে এখানে বালি সরাতে হবে না, এখানে আস্ত পাহাড় কাটতে হবে। আর খালটা যে বানাতে হবে সেটাও যেমন তেমন খাল হলে চলবে না, একেবারে বিশাল আকারের হতে হবে। কারণ আজকালকার যে তেলবাহী জাহাজগুলো, মানে যেগুলোকে ভিএলসিসি বলা হয়, এগুলো এক একটা যেন ভাসমান আকাশ ছোঁয়া বিল্ডিং। এদের যাওয়ার জন্য বিশাল চওড়া আর গভীর চ্যানেল দরকার। এই সংখ্যাটা দেখুন, 2000 মিটারের বেশি। যে পাহাড়গুলো কেটে এই খালটা বানাতে হবে তার কয়েকটার উচ্চতা এর থেকেও বেশি। একবার শুধু কল্পনা করুন, কি বিশাল এক ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ এটা। এবার আসা যাক খরচের হিসাবে। তুলনাটা দেখুন, পানামা খাল সম্প্রসারণ করতে খরচ হয়েছিল প্রায় $5 বিলিয়ন, আর এই মুসান্নাম খালের জন্য খরচ হতে পারে শত শত বিলিয়ন ডলার। এটা সম্ভবত মানব ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রজেক্টগুলোর একটা হতে চলেছে। পাহাড় কাটা, এত টাকা খরচ করা, এগুলো যদি একটা বড় বাধা হয়, তাহলে এর চেয়েও বড় বাধা কিন্তু লুকিয়ে আছে অন্য জায়গায়। সেটা হলো রাজনীতি। চলুন এবার পাথরের চেয়েও কঠিন সেই বাধাগুলোর দিকে নজর দেয়া যাক। একটা কথা আছে, আসল চ্যালেঞ্জ শুধু ইঞ্জিনিয়ারিং নয়, রাজনীতিও একটা বড় বাধা। আর এই প্রকল্পের ক্ষেত্রে কথাটা 100% সত্যি। মানে শুধু টেকনোলজি বা টাকা থাকলেই হবে না, এর পেছনের ভূরাজনৈতিক হিসাব নিকাশ আরও অনেক বেশি জটিল। প্রথমত,
এই পুরো জায়গাটা ওমানের, আর তাদের কিন্তু নিজেদের দেশে এমন কোনো খাল বানানোর কোনো অফিসিয়াল পরিকল্পনা নেই। তারা বরং এখন ওই এলাকাটায় ট্যুরিজম আর বন্দর বানানোর দিকেই বেশি মনোযোগ দিচ্ছে। তাছাড়া এত বড় একটা প্রজেক্টের জন্য যে বিপুল পরিমাণ আন্তর্জাতিক সহযোগিতা আর বিনিয়োগ লাগবে, আর তারপর এই খালের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করার যে বিশাল দায়িত্ব, এই সব কিছুই কিন্তু বিশাল বড় প্রশ্ন। আচ্ছা, চলুন এক মুহূর্তের জন্য ধরেনি সব ইঞ্জিনিয়ারিং আর রাজনৈতিক বাধা পেরিয়ে খালটা বানানো হয়ে গেল। দারুণ ব্যাপার। কিন্তু প্রশ্ন হলো, এতে কি আসলেই সব সমস্যার সমাধান হবে, নাকি আমরা কেবল একটা সমস্যার বদলে আরেকটা নতুন সমস্যা তৈরি করব? এই ব্যাপারটা খুব সহজভাবে বোঝা যায়। দেখুন, এখন সমস্যাটা কি? পুরো দুনিয়া হরমুজ প্রণালীর মতো একটা প্রাকৃতিক চোক পয়েন্টের উপর নির্ভরশীল। প্রস্তাবিত সমাধানটা কি? মুসান্দাম খালের মতো একটা কৃত্রিম চোক পয়েন্ট বানানো। তাহলে নতুন সমস্যাটা কি দাঁড়ালো? পুরো দুনিয়া এখন এই নতুন কৃত্রিম চোক পয়েন্ট মানে মুসান্দাম খালের উপর নির্ভরশীল হয়ে পড়বে। মানে একটা ঝুঁকির বদলে আরেকটা ঝুঁকি। তো এই মুসান্দাম খালের স্বপ্নটা আসলে আমাদের একটা খুব মৌলিক সত্যি মনে করিয়ে দেয়। সেটা হলো, বিশ্ব বাণিজ্য কিন্তু আসলে ভূগোল দিয়েই নিয়ন্ত্রিত হয়। আমরা টেকনোলজিতে যতই এগিয়ে যাই না কেন, দিনের শেষে কিন্তু আমাদের হরমুজ প্রণালী বা সুয়েজ খালের মতো কয়েকটা ভৌগোলিক পথের উপরই নির্ভর করতে হয়। তাহলে শেষ প্রশ্নটা হলো, কি মনে হয়, এই যে এত বাধা, এত চ্যালেঞ্জ, এগুলো সত্ত্বেও কি ভবিষ্যতে কোনোদিন এই খালটা বানানো সম্ভব হবে? প্রযুক্তির উন্নতি বা রাজনৈতিক পটপরিবর্তনে কি এই স্বপ্নটা সত্যি হতে পারে, নাকি ভূগোলকে পাল্টে দেওয়ার এই চেষ্টাটা কেবলই একটা কল্পনা হয়েই থেকে যাবে?